তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। আজকের বৈঠক বা আলোচনা বয়কট করেছে জামাতে ইসলামী। আর আজকের বৈঠকের পর বিএনপির বক্তব্য ছিল খুবই ইতিবাচক, খুবই আশাব্যঞ্জক। অন্যদিকে বৈঠকের পর নানান বিষয়ে ক্ষোভ জানিয়েছে এনসিপি সহ আরও কিছু দল। আমাদের আজকের আলোচনার বিষয় জামাতের বয়কট এবং এনসিপির ক্ষোভ। আজকে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা যাওয়ার আগে আজকের ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক এবং বৈঠক শেষে বিভিন্ন দলের প্রতিক্রিয়া নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করতে চাই। নতুন বাংলাদেশ নির্মাণে জাতীয় ঐকমত্য কমিশনের বিরামহীন প্রচেষ্টারই অংশ সংস্কার সংলাপ। প্রথম দফায় কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছালেও মৌলিক সংস্কারে একমত হতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। ঈদুল আজহার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসে কমিশন। বিএনপি, এনসিপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নিলেও দেখা যায়নি জামায়াতকে। দলটির তরফ থেকে বলা হয়েছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির যৌথ বিবৃতিকে কেন্দ্র করে তারা সংলাপ বয়কট করেছে। বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টা খানেক পর। আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থবিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সব দল। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আমরাই যদি এলাকায় গিয়ে জিম্মি হয়ে পড়ি, আমাদেরকে উদ্ধারে যদি পুলিশ সেনাবাহিনী লাগে এবং রাতভর এই যুদ্ধ করে ভোর রাতে উদ্ধার করে, তাহলে নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সে বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী মাসে জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে আগামী ৩ কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথা জানায় কমিশন। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব মাহবুব কামাল, লন্ডন বৈঠকের পর থেকে আমরা রাজনীতির একটা নতুন সমীকরণ, নতুন অবস্থান আমরা দেখছি। জামাত, এনসিপি সহ আরও কিছু ইসলামী দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই ঘনিষ্ঠতা ছিল সেটি অনেকটাই বদলে গেছে লন্ডন বৈঠকের পর। এর আগ পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের অনেক দূরত্ব ছিল, নানান বিষয়ে মতবিরোধ ছিল এবং প্রকাশ্যে অনেক বক্তৃতা বিবৃতি আমরা শুনেছি। এই লন্ডন বৈঠকের পর যে নতুন সমীকরণ হয়েছে, ডক্টর ইউনূস এখন বিএনপির বেশি ঘনিষ্ঠ, এনসিপি জামাতের থেকে একটু দূরত্ব এবং নানা রকমের প্রতিক্রিয়া আমরা শুনছি ওই দুটি দলের পক্ষ থেকে। আজকে তো জামাত যাই নাই, মানে লন্ডন বৈঠকের প্রভাব কি এই ঐক্যমত্য কমিশনে এসে পড়ছে? যদি পড়ে থাকে তাহলে জুলাই সনদ তৈরি করা এবং যেই বিষয়গুলোতে ঐক্যমত্য নেই সেগুলোতে ঐক্যমত্য গঠন করা কতটা সম্ভব হবে? আচ্ছা, আপনি যেহেতু বললেন যে আগে বিএনপির সঙ্গে যে বৈপরীত্য ছিল বা বিরোধিতা ছিল, এখন এদের সাথে হয়েছে, এ প্রসঙ্গে একটু বলে নেই। মানে এগুলোর কথা তো কেউ বলে না। সেটা হচ্ছে, দেখেন কি বলবো, মানে যে সমাজে মিউচুয়াল ট্রাস্ট বলতে কিছু নেই, যে সমাজে চালাকির ছড়াছড়ি, কৌশল নয়, কৌশল কিন্তু জায়েজ, রাজনীতিতে কৌশল করাই যায়,
চালাকির ছড়াছড়ি, মানে আপনি অপকৌশলের কথা হ্যাঁ। বলছেন। যে সমাজে অবস্থার পরিবর্তন করতে 1 মিনিটও লাগে না, যে সমাজে লজ্জাবোধ উঠে গেছে, সেই সমাজে কি বলবো বলেন? দেখেন, আগে একটা কথা ছিল, আমি এক মিনিট নি, তারপর আপনার জি, জি, প্রসঙ্গে নিশ্চয়ই। আসতেছি। একটা সময় ছিল যে আমরা বলতাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি এখন বলি কি জানেন, আমি একটা লেখা লিখছি, শিক্ষা নয়, লজ্জাবোধই জাতির মেরুদণ্ড। আপনি দেখেন, গ্রামের মানুষরা কিন্তু শিক্ষিত না, কিন্তু দেখেন সুশৃঙ্খল সমাজ এবং তেমন কোনো মেজর কোনো ঝামেলা নাই। ঝামেলা করতেছি আমরা শিক্ষিতরা। তা শিক্ষা জাতির মেরুদণ্ড না, লজ্জাবোধ জাতির মেরুদণ্ড, এবং গ্রামীণ মানুষদের মধ্যে লজ্জাবোধ আছে। আমি একটা সিনেমা দেখছিলাম দর্শন নামে, রহমান সব নামের, ওখানে একটা সংলাপ ছিল, अमीर को मारना चाहता तो उसको दौलत छीन लो, और गरीब को मारना चाहता तो उसको इज्जत छीन लो। মানে যদি ধনীকে মারতে চাও তাহলে তাদের সম্পদ কেড়ে নাও, আর যদি গরিবকে মারতে চাও তাহলে তার ইজ্জত সম্ভ্রম কেড়ে নাও। গরিবের সম্ভ্রমবোধ এত বেশি, আমাদের শিক্ষিতদের কোনো সম্ভ্রমবোধ নাই, হ্যাঁ, এবং লজ্জাবোধ নাই, যে কারণে এত কিছু ঘটতেছে। এবং আমি মনে করি শিক্ষা এখন আর কোনো ব্যাপার না, লজ্জাটা এখন সবচেয়ে জরুরি হয়ে পড়ছে বাংলাদেশে। আচ্ছা, এখন আপনি বলছেন যে এনসিপি ক্ষোভ প্রকাশ করছে, কেন শুধু ক্ষোভ প্রকাশ কেন? ডাকেন, এই রাজুতে আয়, এটা ডাকেন না কেন? আগে তো কথায় কথায় বলতেন যে রাজুতে আয়, তো বলেন রাজুতে হাজার হাজার লোক নিয়ে এসে বলেন যে লন্ডন বৈঠক মানি না, দেখি কি মানে কয়টা লোক সাড়া দেয়। হ্যাঁ, দেখেন, পলিটিক্স ইজ এ গেম অফ ক্রুয়েলটি, এটা একটা নিষ্ঠুরতার খেলা। হ্যাঁ, এবং মানে সব সময়ই হচ্ছে শুধুই ক্রুয়েলটি, কম্প্রোমাইজ নাই? হ্যাঁ, শুধু ক্রুয়েলটি, কম্প্রোমাইজ নাই? কম্প্রোমাইজ কখন হয়? যখন আমার ক্রুয়েলটি কাজ করে না, ঠিক আছে, তখন কম্প্রোমাইজ হয় বাধ্য হয়ে। হ্যাঁ, এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। তো এখন তো আর এগুলো বলতেছেন না, কেন বলতেছেন না? কারণ আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। এনসিপি, আমরা বারবার বলতেছিলাম যে দেখেন, এমন কিছু করেন না যে যাইলে গেলে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এমন কিছু করছে এনসিপি, হ্যাঁ, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। কই গেল সেই শক্তি? গেল কই? মনে করছিলেন যে এইভাবেই চলবে সারা জীবন। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো? এখন দাঁড়াইলো, আগে তো ছিল ধরেন গত রেজিমের সময় সমাজের প্রধান দ্বন্দ্ব কী ছিল? আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টি আওয়ামী লীগ। এখন সমাজের প্রধান দ্বন্দ্ব হলো ইউনুস বিএনপি বনাম জামাত এনসিপি, এই তো প্রধান দ্বন্দ্ব এখন পর্যন্ত এই অবস্থা। এই অবস্থা দাঁড়াচ্ছে। জানেন এটা কী হবে? এবং এটা কী হবে আমি বলি আপনাকে, এটা ফিজিক্সের ভাষায় বলি, সেটা হচ্ছে জুলাই চার্টার যে হচ্ছে না, এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্প্রিং বোর্ড। জুলাই চার্টার কি হবে, কিভাবে হবে, সেইটার উপরে কিন্তু আবার নতুন মেরুকরণ হবে, সেটার উপর আবার রাজনীতিটা আবার আপনার নতুন শেপ নিবে। এখনকার বাস্তবতায় সেখানে কি সবাই একমত হবে? জুলাই না, সবাই একমত হবে না, কারণ আজকে তো দেখলেন যে এনসিপি এটা একমত হচ্ছে না, এবং জামাত ইভেন পার্টিসিপেটও করলো না। হ্যাঁ, এবং জিজ্ঞেস করা হয়েছিল জামাতের এক নেতাকে যে আপনারা, ওই শফিকুল আলম বলতেছেন, উনি আশা করছে আগামীকাল। হ্যাঁ, ওনার কথা তো কোনো বললো টুলো নাই, মানে উনি তো বলছেন যে না, ডক্টর আলী রিয়াজও বলেছেন যে আগামীকাল যোগ দেবে জামাত। আশা করছি যদি যোগ দেয় তাহলে শফিকুল আলমের কথায় না, যোগ দিলে এমনিতেই দিবে না, ঠিক আছে? এইটা শফিকুল আলম বলছে কারণে যোগ দিছে, এইটা না, তার কথার কোনো বলল নাই। এখন যিনি বলতে পারেন যে স্টারমার ক্যানাডায় আছে, সম্ভবত ক্যানাডায় আছে, হ্যাঁ, একটা জাজ্জল্যমান মানে যে বলতে পারে, তার পক্ষে সব বলা সম্ভব। তো যাই হোক, জামাত আগামীকাল যোগ দিবে কিনা, সেটা বসবে কিনা সেটা দেখবো আমরা। কিন্তু জামাতের এক নেতাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম, যে আপনারা কেন গেলেন না বা কি বা এই, তো উনি এটা মানে উত্তরটা প্রপার হয়নি আর কি, মানে একটু এক ধরনের অ্যাভয়েড করছেন আর কি। তো এটা তো খুবই স্বাভাবিক, যদি প্রফেসর ইউনুস যদি বিএনপির দিকে টিল্টেড হয়ে যায়, হ্যাঁ, বিএনপির দিকে যদি হেলে পড়ে,
তাইলে তো জামায়াত এবং এনসিপি এদের অখুশি হওয়ারই কথা, তাই না? অখুশি হওয়ারই কথা। এবং যখন তাদের দিকে হেলেছিল তখন কাদের দিকে? যখন এনসিপি জামাতের দিকে হেলেছিল তখন কাদের অখুশি হওয়ার কথা ছিল? মানে ইউনূস তখন বিএনপি। এটা আমরা দেখছি না, আমরা তো দেখছি। এবং একটা দল নিরপেক্ষতা, সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, একটা দলকে ব্লেসিংস দিচ্ছে, উল্টো দিকে এখন একই কথা শোনা যাচ্ছে। এখন উল্টা কথা শোনা হচ্ছে। আমি তো কি বললাম আপনাকে, অবস্থান পরিবর্তন করতে এই দেশের কোনো পলিটিশিয়ানের 1 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না। এবং এইখানে কোনো আপনার মিউচুয়াল ট্রাস্ট বলতে যেটা বোঝায় আছে না, রাজনীতি তো এক ধরনের তো ধরেন যে মানে ঐকমত্য থাকতে হয় যে এই বিষয়গুলো আমরা বেশি ঘাটাঘাটি করব না, এই বিষয়গুলো এই সমস্ত কোনো কিছু বাড়াই নাই। তো ফলে আমি খুব আশাবাদী না এই জন্য যে দেখেন বাংলাদেশটা এমন জায়গায় চলে গেছে। হ্যাঁ, মানে ইউনূস সাহেব কেন বিএনপির সাথে লন্ডনে চলে গেলেন, এটা তো আমাদের বুঝতে হবে আগে। এবং যদি সমঝোতা হয়েই থাকে তাহলে একই ফ্লাইটে কেন উনি আসলেন না, মানে তারেক রহমান সাহেব? যদি সমঝোতা হয়েই থাকে, ধরেন যে কত হৃদ্যতা, কত বই প্রেজেন্ট করা, তো এইটা সেইটা, হ্যাঁ কি হাসিব না, কিন্তু একই ফ্লাইটে আসার তো একটা বাস্তবতা। উনি কি চাইলে হুট করে ফ্লাইটে উঠে পড়তে পারবেন? অসুবিধা কি? বাংলাদেশে কিরা সম্ভব? আরে প্রথম কথা তো হচ্ছে তারেক রহমান তো সেলিব্রেশনে আসতে পারে না 5ই আগস্টের পরে। আসতে পারছে যখন আনসারুল্লাহ ভাটের হেড মুক্ত হয়ে যাচ্ছে, যখন শিবিরের ওই যে চিটাগাংয়ের মুক্ত হয়ে যাচ্ছে, যখন কনভিক্ট জঙ্গিরা মুক্ত হয়ে যাচ্ছে, তখন তারেক রহমানের মাথার উপরে যত মামলাই থাকুক উনি দেশে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন, তারপরে জামিন নিয়ে লিগ্যাল ফাইট করবেন। তার জন্য কি নিরাপদ ছিল? হ্যাঁ, ওই পরিস্থিতিটা কি তার জন্য নিরাপদ ছিল? তো অনিরাপদ করলো কে? অনিরাপদটা করলো কে? এটা উত্তর দেন। আমি বুঝলাম নিরাপদ ছিল না, তো অনিরাপদটা কে করলো? তখন যারা দায়িত্বে ছিল। তাইলে তা আমি তো ওইটাই বলার চেষ্টা করতেছি। আপনি তো আবার কথাটাকে অন্যভাবে বললেন। তো এখন কথাটা হচ্ছে যে উনি সেলিব্রেশনে যোগ দিবেন, যদি লিগ্যাল ফাইট দিতে, মানে যদি মামলাগুলোর ব্যাপারে যদি করতে হয় তাহলে লিগ্যাল ফাইট দিবেন, জামিনে বের হয়ে লিগ্যাল ফাইট দিবেন। কনভিক্টটা বের হয়ে আসতে পারে আর আপনি জামিন নিয়ে লিগ্যাল ফাইট দিতে পারবেন না, এইটা কোনো হইলো কিছু? এটা কিছু হইলো? এবং তার যে দলটা 16 বছর আন্দোলন করছে, হ্যাঁ, এটা কিন্তু এরকম না যে দেড় মাসে জিনিসটা মানে হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো ফলে যেহেতু এই দলটার এত বড় স্যাক্রিফাইস, এত বড় কিছু, সেই দলের মূল নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না, তখনই আমি বুঝছিলাম যে এই কেস খারাপ। আমি কিন্তু খালেদ মহিউদ্দিনের টক শোতে বলছিলাম এগুলি। তো ফলে এখন কেন হয়েছে? এখন হচ্ছে যে যেহেতু এনসিপি ইজ গেটিং উইকার ডে বাই ডে, হ্যাঁ, এটা ডিকেইং। ওই যে সাইমন বলিভার বলছিল যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। সো 5ই আগস্টের অভ্যুত্থান নিজের সন্তান কারা? নিজের সন্তান হচ্ছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র, খেয়ে ফেলছে এদেরকে। যেহেতু খেয়ে ফেলছে, ও এনসিপি উইক হওয়ার সঙ্গে সঙ্গে ইউনূস সাহেব উইক হয়ে পড়ছে, কারণ এনসিপি ছিল তার স্ট্রাইকিং ফোর্স। যেহেতু ইউনূস সাহেব উইক হয়ে পড়ছে এবং ঈদের পরের একটা আন্দোলনের ঘোষণা ছিল, সুতরাং উনি সেই জন্য তাড়াহুড়া করে বিএনপির সাথে সমঝোতায় গেছেন। হ্যাঁ, লন্ডনে চলে গেলেন। লন্ডনে চলে গিয়ে বাস কি বুঝাইলেন কি জানি না, এগুলো কিছু অ্যাপ্রিহেনশন আছে যে এগুলো নিশ্চিত হয়ে তো বলা যাবে না, মানে 1 to 1 কী হয়েছে না হয়েছে এগুলো তো আর আমরা জানি না। তবে এইটুক তো বুঝি যে তারেক রহমানকে গুড হিউমারে রাখার একটা চেষ্টা করছেন উনি। হ্যাঁ, যে এখন স্ট্রংগেস্ট পার্টি হচ্ছে এর, মানে ছাত্ররা ইজ নো লঙ্গার স্ট্রঙ্গার দেন বিএনপি। হয়তো 5ই আগস্ট ছিল বা 6ই আগস্ট ছিল, 7ই আগস্ট ছিল, এখন আর মানে এনসিপি কোনো শক্তি ধারণ করে না। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির চেয়ে বেশি শক্তিশালী ছিল। হ্যাঁ, আপনি কি বলছেন যে হ্যাঁ, 5ই আগস্ট 6ই আগস্ট শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি তাদের নেতৃত্বে যে বিশাল আন্দোলন হয়েছে? ওই তো সেখানে তো বিএনপিও ছিল না। এইখানে শুনেন, এইখানে যদি মানে বিএনপি যদি মনে করত যে আমরা ছাড়া বাকিদের চাইতে আমরা বেশি শক্তিশালী, তো তারা আপার হ্যান্ড নিয়ে নিত। তারা কেন মিনমিন করলো বা কেন একটু এক ধরনের, মানে ওই অভ্যুত্থানের সময় তো বিএনপির অংশগ্রহণ ছিল, কিন্তু নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই তো বলতেছি, যেহেতু নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে তারাই সব কিছু মাস্টার মাইন্ড, কিছু সেটারই তো প্রতিফলন আমরা দীর্ঘদিন দেখলাম। তো তখন বিএনপি কি কারণে তাদের এত জনসমর্থন সত্ত্বেও কেন
এনসিপি মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কৃতিত্ব এবং নেতৃত্ব মেনে নিয়েই তো বিএনপি তাদের সমর্থন করেছে এবং সাথে ছিল। আচ্ছা, আমি আপনার এই পয়েন্টটা আরো ব্যাখ্যা চাইবো। আমাকে একটু ব্যাখ্যা করতে দেন। জি, আচ্ছা ঠিক আছে, পরে শুনবো। জনাব শামীম রহমান শামীম, আজকের যেই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হলো, কিছুটা আলোচনা এর মধ্যে আমরা করেছি যে জামাত যায় নাই, এনসিপি ক্ষোভ জানিয়েছে, নানা প্রশ্ন তুলেছে, গণ অধিকার পরিষদও একই রকম করেছে, বিএনপি অনেকখানি এগিয়েছে। কিভাবে? যেমন বৈঠকের পরে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন, আপনাদের দল যিনি প্রতিনিধিত্ব করেছেন, নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও বলেছেন অনেক বেশি তার একমত হয়েছে। তার মধ্যে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন, তারপরে হচ্ছে আপনার 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ, মানে অনেকগুলো ব্যাপারে ঐকমত্যের জায়গাটা এগিয়েছে। এবং জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কার বিষয়ে আপনাদের দলের প্রস্তাবের বাইরে গিয়েও আপনারা অনেক কিছুতে একমত হয়েছেন, তার মানে আপনারা অনেক বেশি ছাড় দিচ্ছেন। এটা কি লন্ডন বৈঠকের ইতিবাচক প্রভাব হিসেবে এই ছাড়টুকু দেওয়া হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের নাজমুল আশরাফ ভাই উপস্থাপনা করছেন, আমার সাথে রয়েছেন, একটু আগে বক্তব্য রেখেছেন এদেশের বিজ্ঞ প্রবীণ সাংবাদিক, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল ভাই, দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। একটু আগে মাহবুব কামাল ভাই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন তার বক্তব্য, আমি তাকে ধন্যবাদ জানাই। দেখুন, আজকে যে কথাগুলো আপনি বলছেন, আমাদের দলের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল জামাত বাদে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে, অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক আলোচনা হয়েছে। বিএনপি আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব দেশবাসীর সামনে তুলে ধরেছেন তার বক্তব্য। বিএনপি অনেক ছাড় দিয়ে, স্যাক্রিফাইস করে, যেগুলো বিএনপি আগে দাবি ছিল না সেগুলোকে মেনে নিয়েছে, দেশ এবং জাতির স্বার্থে মেনে নিয়েছে। কারণ দেশটা হলো বড়, জনগণটা বড়। আমরা সবার ছাড় দেওয়ার সাথে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নাই? অবশ্যই সম্পর্ক রয়েছে। আজকে একটি বৈঠক, জনাব তারেক রহমান সাহেব, উনি এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল। সেই দলের তিনি প্রধান, শীর্ষ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এই জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মাননীয় ডক্টর ইউনূস সাহেবের সাথে সব দলের নেতারাই তো কথা বলেছেন, কেউ তো তখন প্রশ্ন করেনি। একটি দলের শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যদি বৈঠক তো হতেই পারে রাজনৈতিক রীতি অনুসারে, তো সেটা তো দোষের কিছু নাই। এই বৈঠকে সারা জাতিতে দেশবাসী উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, আনন্দিত হয়েছে। একটি যে অস্থিরতা, দ্বন্দ্ব, নির্বাচন নিয়ে সংকট ছিল, সেটা কিন্তু জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশকে একটি নির্বাচনী ট্রেনে দাঁড় করিয়েছে এই বৈঠকটা। সারা দেশের মানুষ উজ্জীবিত হয়েছে। একটা সংকট, অস্থিরতা কেটে একটি রাষ্ট্র কখনো এইভাবে চলতে পারে না। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি আজকে বিরল ব্যক্তিত্ব, বাংলাদেশের জন্য অনেক সম্মান তিনি বয়ে এনেছেন, আমাদের জাতির জন্য গৌরব, অহংকার, নানা আন্তর্জাতিক সমর্থন, কানেকশন রয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, গর্বিত ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। একই সাথে আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুজনেই বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেছেন। তাদের রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান জবাবদিহিতা, গণতন্ত্র এবং রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ একটি জাতীয় নেতৃত্ব তিনি দিচ্ছেন। শুধু বিএনপি না, আমি এটা বলবো না তিনি বিএনপির নেতা, সমগ্র কোটি মানুষের, বিরোধী দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়েই তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রদের এক দফা আন্দোলনে তিনিই ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন জুলাই বিপ্লবের সময়। আমাদের 522 জন নেতাকর্মীরা জুলাই বিপ্লবে 16 দিনে নিহত হয়েছে। গত 17 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে তারা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে। এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরো এমপি, অসীম, আমাদের অসংখ্য সেসব ইতিহাস জানা প্রেক্ষাপট রয়েছে। তারপরেও দেশ এবং জাতির স্বার্থে সবার মতামত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন। আমি আজকে দেখেন 70 অনুচ্ছেদ বিএনপি মেনে নিয়েছে, অর্থ বিল আর আস্থা ভোট ছাড়া প্রধান বিচারপতি নিয়ে গিয়ে তাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আপনার
তারপর সবচেয়ে দেখেন চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে নিয়েছেন সংসদীয় আসনে জাতীয় স্থায়ী কমিটির 4টি বিরোধী দলের দেওয়ার মত প্রকাশ করেছেন। তারেক রহমান সাহেব তো বলছেন না, উনি 23 সালের 13 জুলাই 31 দফা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি ঘোষণা করেছেন একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য, একটি কল্যাণমূলক, জনকল্যাণমূলক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি এই কর্মসূচিটা ঘোষণা করেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারী আসনের বাড়ানো, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সরকারে বিচার বিভাগের সমতা সৃষ্টি করার জন্য, ক্ষমতার ভারসাম্য আনার জন্য তিনি একটা প্রস্তাবনা এনেছেন। এখন যে আপনারা বাড়তি ছাড় দিচ্ছেন, যেটা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনি একমত হচ্ছেন যে আপনাদের যেসব প্রস্তাব তার বাইরে গিয়ে অনেক প্রস্তাব, অবশ্যই দেশ এবং জাতির স্বার্থে এটি আপনি বলছেন লন্ডন বৈঠকের ইতিবাচক প্রভাব, অবশ্যই। কিন্তু লন্ডন বৈঠকের অর্জন নিয়ে তো প্রশ্ন আছে, সেখানে কি নিশ্চিতভাবে বলা যাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এটা তো দুই পক্ষই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই বিচক্ষণতার পরিচয়। আপনি দেখেছেন তারা সরকার ছিল, প্রধান উপদেষ্টা মহোদয় আগে বলেছিলেন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে ইলেকশন। বিএনপি বলছে না ডিসেম্বরের মধ্যে। বিএনপি কিন্তু অনঙ্গল থাকে না, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। দুই পক্ষই তো ছাড় দিয়েছে, বিএনপি ডিসেম্বরের মাঝামাঝি আর এপ্রিলে। এটা তো কোনো সংঘাতের জায়গা সিস্টেম। বিএনপি তো বিএনপির যে অনড় ছিল ডিসেম্বরে বিএনপি কখনো অনড় ছিল না, অনড় ওই অর্থে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, দিতেই হবে। আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি যাচ্ছে যতদূর ঐক্যমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদের জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেগুলো একমত হবে সেগুলোতে আমরা সব রাজনৈতিক দল সিগনেচার করে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে সবাই মেনে নিয়ে নতুন যে বিরোধ হয়েছে এরপরে ঐক্যমত্য কিছু কিছু বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মিটিংয়ে বিরোধ হয়েছে, অনেক কিছু বিএনপি কিন্তু মেনে নিয়েছে এখন দেশ এবং জাতির সাথে। এটি হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, এটা সৌন্দর্য। বিচিত্র মতামতের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলা, তাই হলো আমাদের সবচেয়ে মহৎ উদ্যোগ, কারণ দেশটা তো সবার। আজকের বৈঠকের পরে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর বলেছেন যে সরকার এবং ঐক্যমত্য কমিশন দুটোকেই বলেছেন যে তারা পক্ষপাতদুষ্ট একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, বলার অপেক্ষা রাখে না সেটি বিএনপি। এটা জনগণই বিশ্লেষণ করবে। আসলে একটা বৈঠক হলে কি একটা দলের প্রতি ঝুঁকে পড়ছে, এটা কি আপনার কাছে তাই মনে হয়? না, একটি দলের প্রধান উনি এটা ঠিক বলেন না। একটি দলের প্রধান তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর তিনি নির্বাসিত। আপনি জানেন তার জীবনের জন্য থ্রেট ছিল, তার পরিবারের জন্য থ্রেট ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে হত্যা করার জন্য বিগত পতিত সরকার এমন কোনো চেষ্টা নাই, তারা করে নাই। এখনো তার জন্য থ্রেট। নিশ্চয়ই তিনি দেশে ফিরে আসবেন, জনগণের প্রত্যাশা পূরণে অবশ্যই সময় মতো তিনি দেশে আসবেন। তিনি তো নেতৃত্ব। আরেকটা প্রশ্ন, এনসিপির যে অবস্থান, তাতে করে এই যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা বা প্রক্রিয়া চলছে, সেটি সফল হবে কিভাবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশ্যই সফল হবে। আপনাকে আজকের বাংলাদেশের যে সংকট, এই মূল সংকটটা বাংলাদেশের কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সংকট। আমরা গত 17 বছর লড়াই করেছি তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। 4.5 কোটি তরুণ প্রজন্মের ভোটার গত 17 বছর তারা ভোট দিতে পারেনি। এই সংগ্রামটা তো আমাদের ছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সব রাজনৈতিক দলের যে পর্যায়ে সনদ তৈরি হবে তার বাইরে নির্বাচিত সরকার এসে বাকিগুলো রাজনৈতিক দলের সাথে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো বলেছেন আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এটা তো ভয়ের দিশা দ্বন্দ্বের মিউচুয়াল ট্রাস্ট রয়েছে এখানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি একটা বড় দল, রাজনৈতিক থাকলে তাহলে বিরোধী দল না হবে, জাতীয় সরকার সেটা করতে, বিরোধী দল স্ট্রং থাকবে, সেটা থাকবে। রাষ্ট্র পরিচালনায় উনি বলেছেন সবাইকে নিয়ে, কারণ শেখ হাসিনা গত 17 বছর সমস্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, কলকারখানা বন্ধ, যেভাবে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আপনাকে নির্মাণ করতে হবে, যেমন 75-এর 7 নভেম্বরে সেটা সম্ভব হয়েছে। তার মানে আপনি এখনো আশাবাদী? আমরা আশাবাদী, আমি আশাবাদী। আপনাকে তো নির্বাচনী ব্যবস্থায় ফিরে যেতে হবে, আপনাকে তো জনগণের ম্যান্ডেট নিতে হবে। এনসিপি একটা ছোট রাজনৈতিক দল, শিশু রাজনৈতিক দল,
তারা যাক না, জনগণের কাছে রাজনৈতিক দল খুলছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা আর এনসিপি তো এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন এরকম আরো হ্যাঁ, কিছু দল যদি এরা একমত না জনগণের কাছে হয়, যাক, ভোট হলেই তো আপনি বুঝবেন জনগণের কাছে তাদের অবস্থান কতটুকু, তারা কতটুকু ভোট পেয়েছে। কিন্তু তারা কিন্তু ঐক্যমত্য, তার আগে ঐক্যমত্য তো হবে, অবশ্যই সেটা হবে। আর যেটা হবে না, নির্বাচিত সরকার আসে ঐক্যমত্য, এবং তাদের বিরোধিতা বা দ্বিমতের কারণে যদি ঐক্যমত না হয় সেক্ষেত্রে নির্বাচন কি পিছিয়ে যেতে পারে না? কখনো সেটা পিছনে যায় বিচক্ষণতার পরিচয় দিতে পারবে না এই সরকার। এই সরকারের ম্যান্ডেট জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে। আমাদের এই সরকার দেশ এবং জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো একটি বিশেষ দল, নির্বাচন কমিশনের সাথে এখন পর্যন্ত সরকারের কোনো যোগাযোগ হয়নি। নির্বাচন কমিশনের প্রধান বলেছেন, প্রধান নির্বাচন কমিশন বলেছেন সুস্পষ্টভাবে, বলে কারণ নির্দেশ উনি ইয়ে করবেন না, একমাত্র কারণ কোনো রাজনৈতিক দলের নির্দেশ। সেটা সিসি বলেছেন যে সরকারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি, আলোচনা হলে পরে তাদের আপনাকে ভাব বুঝতে পারবে। লন্ডনের বৈঠকের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সমঝোতার ডক্টর ইউনূস সাহেব এসে অত্যন্ত ফলপ্রসূ দেশ, জাতি, গণতন্ত্রের সাথে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এছাড়া তো আমরা কিছুই জানলাম না। বাকি বিষয়গুলো সেটা তো সরকার আলোচনা করে নির্ধারণ করবে, ঠিক করবে না। এই দলগুলো, এই যে ছোট দলগুলো তাদের মতামত নেবে না, তারা কিন্তু সবাই জানতে চাচ্ছে যে বিস্তারিত কি আর কি কি আলোচনা হয়েছে। সেটা তো ওয়ান টু ওয়ান তারা বৈঠক করেছেন, সবকিছু তো আপনার সেগুলো জানা যাবে না কখনো। সে অবশ্যই জানা যাবে, পরবর্তীতে তো আপনি জানতে পারবেন। আমরা দেশের সাথে জনগণের সাথে দুজনেই বিচক্ষণতার পরিচয়। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা এই আলোচনায় ফিরে আসবো, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজ আমরা আলোচনা করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি আজকে হয়েছে সংস্কার প্রশ্নে। সেখানে জামাত অনুপস্থিত ছিল, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরও অনেক দল যোগ দিয়েছে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম এবং সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাহবুব কামাল। মাহবুব ভাই, আজকের বৈঠকের পরে এনসিপির যিনি মুখপাত্র, যিনি নেতৃত্ব দিয়েছেন, জনাব আরিফুল ইসলাম আদিব, তিনি হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি বেশ কিছু কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান শুধু কোনো রাজনৈতিক দলের চেষ্টায় হয়নি, এখানে সব পেশাজীবী এবং জনতার অংশগ্রহণ ছিল, যাদের আসলে কোনো প্রতিনিধি নাই এই সংস্কার প্রক্রিয়া। মানে এতদিন পরে ওনাদের এই বোধোদয় হলো যে এখানে আরো অনেকের প্রতিনিধিত্ব ছিল এই প্রক্রিয়ার মধ্যে, তারা নাই। এতদিন তো সবকিছুই মনে হচ্ছিল যে সব মানে অংশীদার তারাই। এতদিন তো এনসিপি ছাড়া, মানে বৈষম্য বিরোধী ছাত্র ছাড়া তো বাংলাদেশে কেউ ছিল না। ছিল কি কেউ? মানে স্ট্রাইকিং ফোর্স বা দৃশ্যমান আর কি জামাত ছিল, কিন্তু ওইভাবে সব না। আবার অন্য কথায় বলতে গেলে এটি কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্য অনেক পক্ষের অংশীদারিত্বের বিষয়টির স্বীকৃতি একরকম। হ্যাঁ, এতদিন পরে কেন? এতদিন তো শুধু মানে সব পক্ষটা একজন ছিল অভ্যুত্থান করছে, একজন। সেটা হচ্ছে এই যে আপনার যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছিল নিউ ইয়র্কে, একজন বিপ্লব করছে। কিসের বিএনপি, কিসের কি, এগুলো দেখি নাই আমরা। তো ফলে শুনেন, কথাটা হচ্ছে যে শামীম ভাই তো খুব আশাবাদী। দেখেন, নির্বাচনের ব্যাপারে কিন্তু ইউনূস সাহেব এক স্টেপও আগান নাই, নট এ সিঙ্গেল স্টেপ অ্যাহেড। তার আগের অবস্থানে কিন্তু আছেন, এটা ব্যাখ্যা করতেছি। শামীম ভাইয়ের যেহেতু পাইছি এই জন্য বললাম, আপনি কিছু মনে করেন না। সেটা হলো এই যে না, দেশপ্রেম বললেন, গণতন্ত্র বললেন, এই বললেন, সেই বললেন, সবই তো ঠিকই আছে, আপনারা তো দেশের ভালোই চান। একটু হাইপোথেটিক্যালি আমি বলি, ধরেন কথার কথা, এটা হাইপোথেটিক্যাল, জিয়াউর রহমান সাহেব ৭১ সালের মুক্তিযুদ্ধেই শহীদ হয়ে গেছেন, ধরেন কথার কথা, তাইলে তো উনি নিশ্চয়ই বীরশ্রেষ্ঠ হইতেন, ডেফিনেটলি উনিও মানে ৮ নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন বা ১ নম্বর হইতেন, বাকি ৭ জন। তাইলে বিএনপি টিএনপি কিছুই দলও গঠন হইতো না, আজকে আপনিও থাকতেন না, বিএনপি হইতো না। এখন ৫ই আগস্টের পরে এই যে ৭ বীরশ্রেষ্ঠর যে মূর্তিগুলি ভাঙা হইল, তাহলে জিয়াউর রহমানের মূর্তিও ভাঙা হইতো যদি উনি 72-এ যদি মারা যেতেন, তাই না? ভাঙা হইতো। তো তখন তারেক রহমান শিশু ইত্যাদি, তখন তার মনে কি হইতো যে আমার বাবার, তখন তো মানে মানে তখন তো শিশু ছিল, এই সময় উনি কি ভাবতেন
যে আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে, কি হৃদয় বিতরক হইতো না এটা? আপনারা কি এই ৭ বীরশ্রেষ্ঠের যখন মূর্তি ভাঙা হচ্ছিল এটা প্রতিরোধ করার কোনো চেষ্টা করছেন? করেন নাই, করেন নাই। একটা মুভ যেখানে আসছে, যেখানে হুট করে তো আমি বলি শুধু এইটা না, শুধু যে বীরশ্রেষ্ঠ তা না, আপনি দেশপ্রেমের কথা বলতেছেন এতক্ষণ ধরে। জয়নুল আবেদিনের মূর্তি ভাঙা হয়েছে, বেগম রোকেয়ার মৃত্যু ভাঙা হয়েছে, তারপরে মানে মুক্তি মানে প্রো লিবারেশন অনেক কিছুর উপরে আঘাত, সেটার জন্য তো বিএনপি দায়ী। আমি বলছি বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা একজন ঘোষক স্বাধীনতার। আমি সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়েছি। আওয়ামী লীগ কী বলে বলুক গা, হ্যাঁ, আমি উদ্দীপ্ত হয়েছি তার ভাষণে। এখন সেই দলটার প্রতিষ্ঠাতা মানে যিনি, হ্যাঁ, মানে যিনি যে দলটার প্রতিষ্ঠাতা সেই দলটা প্রো লিবারেশন যত কিছু মূল্যবোধ, যত কিছু, এগুলোর উপর যে এত আঘাত আসলো, আপনারা 10 মাস ধরে কিছুই করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনারা গা ভাসায় দিচ্ছেন। হ্যাঁ, এখন এসে আপনারা বলতেছেন যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। দেশটা কোথায় চলে গেছে আপনি জানেন? এই তারেক রহমান কি, আমি শিওর যদি নির্বাচন হয় তাহলে তারেক রহমান উইল দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি কি যে মূল্যবোধের যে অবক্ষয় করছে, অর্থনীতি বাদ দেন, অর্থনীতি রিগেইন করা যায়, আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, সব আছে, অর্থনীতি ঠিক করব। যে মূল্যবোধের ধ্বংস হয়ে গেছে 10 মাসে, এইটা কিভাবে তারেক রহমান উদ্ধার করবে, সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন। আচ্ছা দিয়েন। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা বললাম যে ইউনূস সাহেব এক স্টেপও আগান নাই। কীরকম দেখেন, নাজমুল শুনতেছেন তো আপনি? জি জি, দেখেন কীরকম, দুইটাই কিন্তু কন্ডিশনাল। হ্যাঁ, একটা হচ্ছে যে কমিশন এবং বিচার, সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় ইত্যাদি হয়, তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে কিন্তু মেবি। আরেকটা কি হচ্ছে যে জুলাই চার্টারের ঐকমত্যের ভিত্তিতে যদি জুলাই চার্টার হয়, তাইলে তো দুইটাই তো কন্ডিশনাল। এখন এই দুই কন্ডিশন যদি বিঘ্নিত, শর্ত যদি পূরণ হয়, হ্যাঁ, শর্ত যদি পূরণ হয়, তারপরে তো কথা হলো হতে পারে, এটা কোনো সিদ্ধান্ত না। হ্যাঁ, এটা সিদ্ধান্ত না, হতে পারে। উনি তো ডেট ঘোষণা করেন নাই যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হোয়াট এভার দ্য ভ্যারিয়েবলস আর, এই যে আমরা যেটা বলি আর কি, যা কিছুই হোক না কেন, ডিসেম্বরের 13 তারিখ বা ডিসেম্বরের 14 তারিখ বা তারিখ তো নির্বাচন কমিশন ঘোষণা করে। আচ্ছা ঠিক আছে, 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, অবস্থা যাই হোক না কেন। তাইলে আমরা একটা বুঝতাম উনি তো কন্ডিশন দিয়েছেন 2টা, এবং এই কন্ডিশনগুলো তো আগের কন্ডিশন, এগুলো নাথিং নিউ। এই কথাগুলি উনি বহুদিন প্রথম থেকেই বলে আসতেছেন যে যদি সংস্কারগুলোর মানে কি বলে যে ঠিকঠাক মতো হয়, যদি জুলাই চার্টার ঠিক মানে ঐকমত্যের ভিত্তিতে যদি সব হয়। কামাল ভাই, এখানে সব বিষয় তো ঐক্যমতে আসতে পারবে না পলিটিক্যাল পার্টি, এটা অ্যাবসলিউট, কখনো আপনি এটা পারবেন না। কিছু বিষয় তো দ্বিমত থাকবে, সেইখানে শেষ করে জুলাই চার্টারে আপনি সব রাজনৈতিক দলগুলো সই করলে, সিগনেচার করলেই তো এটা সম্পূর্ণ হয়ে নির্বাচনে যাবে। এখন মনে করুন নির্বাচন হলে আপনি জাতীয় প্রতিনিধি, ওটাই উনি বলছেন যে শর্ত দেওয়া আছে যদি ঐক্যমত হয়, আপনি সব ঐক্যমত হবে, সব বিষয় তো ঐক্যমত না হলে তাহলে নির্বাচন হচ্ছে না, নির্বাচন তো বাধা থাকবে না। তার জন্য নির্বাচন পৃথিবীর কোনো ওই ঘোষণাতে তাই বলা হচ্ছে, ঘোষণাতে তাই বলে শামীম ভাই, আপনি পড়েন না, ঘোষণাতে বলা হয়েছে যদি হয় নির্বাচন হতে পারে। এখন কথাটা হচ্ছে, মনে করেন জুলাই চার্টার নিয়ে বিএনপি, এনসিপি অনেকটা স্টেক হোল্ডার, তাই না? ইসলামী দল আছে, অমুক আছে, তমুক আছে, সব আছে, বাম দল আছে। এখন জুলাই চার্টার যদি একেবারে 100%, যদি 20% যদি বলে যে না আমরা এই চার্টার মানি না, হ্যাঁ, তাহলে কি এটা ঐকমত্য হইলো? না, সব বিষয় তো ঐকমত্য হতে পারবেন না আপনি পারবেন, তাহলে নির্বাচন কিয়ামত পর্যন্ত হচ্ছে না। তাইলে তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেইন টাস্ক কি? সংস্কার করা, বছরকে বছর ক্ষমতায় থেকে জনগণ। আমি তো আপনার কথা বুঝছি। আপনার তো পলিটিক্যাল পার্টির মেইন স্টেক হোল্ডার যারা, তারা তো জনগণের কাছে যাবে, তাদেরকে পরীক্ষা করতে দেবেন তারা জনগণ কতটুকু তাকে অ্যাকসেপ্ট করেছে। আপনি নির্বাচনী পরীক্ষা আপনাকে সেইটা কিন্তু আপনি যদি কখনো এটা বলতে পারবেন না সব পলিটিক্যাল পার্টির ঐক্যমত্য হবে, তারপরে আপনি সব বলি নাই, মেজর কতগুলি স্টেক হোল্ডার আছে, ওই যৌথ ঘোষণাই তো বলা হচ্ছে ঐক্যমত্য হলে পরে, আর যদি না হয় সব বিষয় না হলে তাহলে কি হবে? আপনি কি এনসিপি কে মেজর স্টেক হোল্ডার বলতে চান না? মেজর স্টেক হোল্ডার শুনেন, এনসিপি
সাংগঠনিকভাবে এখন একেবারেই দুর্বল, কিন্তু আমি বলতেছি যে পারসেপশনটা হচ্ছে এবং এক সময়কার ব্লেসড, মানে ইউনুস ব্লেসড, হ্যাঁ, অনেকে তো কিংস পলিটিক্যাল যখন তারা রাজনৈতিক দল হচ্ছে স্টেক হোল্ডার না, হ্যাঁ অবশ্যই ভাই ব্লেসিং থেকে সরে গেছে এমনটা কি বলা যায় এখন? ব্লেসিং থেকে শুনেন, আমি আপনাকে কি বলি, এইখানে বাংলাদেশে কোনো মোরালিটি, কোনো এথিক্স, কোনো পলিটিক্যাল কালচার, এগুলি মিনিমাম কিছু নাই। এইখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার কার দিকে, মানে শক্তি ভর কেন্দ্রটা কোথায়, দ্যাট ম্যাটার্স। শক্তির ভর কেন্দ্র কোথায়? এখন ইউনূস সাহেব এখন বেকায়দায় আছেন, মানে স্ট্রেট কাট বেকায়দায় আছেন, হ্যাঁ বেকায়দায় আছেন ইন দ্য সেন্স যে এখন আর ওই রাজুতে আয় বললে ছাত্র আসবে না, হ্যাঁ এখন আর কি বলে যে ওই ইসলামী দলগুলোর যে আগের যে জোশ ছিল সেটা নানা কারণে এই জোশ কমে গেছে ইত্যাদি, সুতরাং উনি বেকায়দায় আছেন। এবং বিএনপি স্ট্রঙ্গার হচ্ছে দিন দিন, এবং একটা আন্দোলনের ঘোষণা দিছে, এবং বেগম জিয়া যেদিন এয়ারপোর্ট থেকে আসেন, যে স্বতঃস্ফূর্ত মানুষের যে স্বতঃস্ফূর্ত যে কি বলে যে তাকে রিসিভ করা, প্লাস হচ্ছে আপনার তারুণ্যের সমাবেশে যে বিশাল জনসমাবেশ ইত্যাদি ইত্যাদি, ওইসব ঘটনার পরও কিন্তু ডক্টর ইউনূস বা তার সরকারের অবস্থান একই ছিল লন্ডনের বৈঠকের আগ পর্যন্ত। হ্যাঁ ছিল না, কিন্তু আপনি তো রোজার শেষ দিকে আপনি তো বললেন যে ঈদের পরে একটা বড় আন্দোলন করবে, নির্বাচন ডিসেম্বরই হতে হবে, বলেন আপনি? বিএনপি নেতৃত্ব বলছে কিনা? এরপরও তো এপ্রিলের ঘোষণাই দিলেন তিনি। না, এরপর তো তিনি এপ্রিলের ঘোষণাই দিলেন। বিএনপি কিন্তু অনড় থাকে নাই, যেখানে সরকার চেয়েছে এপ্রিলের ইলেকশন করার জন্য, বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য বলছে। সেইখান থেকে দুই নেতার সাথতে আলোচনার প্রেক্ষিতে আচ্ছা আপনার একটা জায়গায় আসছে, মাহবুব শেষ করেন, এইটা তো ওই যে এইটা বহুত পুরোনো কিন্তু আপনি যদি গিভ অ্যান্ড টেক কথাটা কীভাবে আসছে, এই যে মানিক জোর কথাটা, গিভ অ্যান্ড টেক, আপনি যদি নিতে চান তাহলে আপনাকে কিছু দিতে হবে তো নাকি? মানে কম্প্রোমাইজ কিভাবে হয়? কম্প্রোমাইজ হচ্ছে আমার থলি থেকে আপনাকে কিছু দিব, আপনার থলি থেকে আপনি আমাকে কিছু দিবেন, তা নাহলে তো কম্প্রোমাইজ হবে না। এখন ইউনূস সাহেব চাচ্ছেন একটা কম্প্রোমাইজিং রিলেশন উইথ বিএনপি, উনি চাচ্ছেন এইটা। তার শক্তি কমে গেছে, তার শক্তি যদি অটুট থাকতো, আমি বলছি শক্তি মানে এনসিপি, ইসলামী দলগুলো, ইভেন আর্মির নানা রকম কথাবার্তা তো আমরা শুনছি, হ্যাঁ। ফলে সবটা মিলিয়ে তার আরেকটা জিনিস হচ্ছে, আপনি শুধু ডোমেস্টিক্যালি না, ইন্টারন্যাশনালিও ইউনূস সাহেবের ইমেজ যেটা, সেইটা কিন্তু ধীরে ধীরে ওই যে ক্রমহ্রাসমান বিধির মধ্যে পড়ে গেছে। দেখেন মানে দেশে বিদেশে তার এই অবস্থান দুর্বল হওয়ার কারণে তিনি বিএনপির দিকে ঝুঁকেছেন। বিদেশের বলতে আপনি তো সময় নাই, বিদেশের অনেকগুলো ব্যাপার আছে যে ব্যাপারগুলো ইউনূস সাহেবের ইমেজকে দেখেন। আইসিসিতে কিন্তু একটা অর্গানাইজেশন মানে ইউনূস সাহেবের বিরুদ্ধে হিউম্যান রাইট অ্যাবিউজের উপরে মামলা করার প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ দায়েরের, এবং সেই সংগঠনের একজন মানে প্রতিষ্ঠাতা বা সদস্য হচ্ছে আপনার স্টারমার, হ্যাঁ, এই যে আইসিসিতে করতে হচ্ছে। তারপরে ধরেন যে ব্রিটেনে উনি যেভাবে মানে হলেন আর কি, মানে সম্মানিত হলেন, এবং বিবিসির সাক্ষাৎকারে উনি নাজেহাল হয়ে গেলেন, এবং তারপরে উনি নানাভাবে ইন্টারন্যাশনালি, মানে এখন দেখা যাচ্ছে এখন কি দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালি আমরা কি দেখতেছি, যেমন ধরেন জাপান সফর, এটাকে একটা বিরাট কিছু দেখানো হয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন মানে জাইকা আমাদের যেটা ইনভেস্ট করেন, জাইকার অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইউনূস সাহেব দিতে পারেন না, জাইকা কিন্তু অসন্তুষ্ট, ইভেন দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান উনিও কিন্তু অসন্তুষ্ট। তারপর ধর যেখানে যাচ্ছেন, যে ট্যুরগুলি উনি করতেছেন, যে সেই ট্যুরগুলি বলা হচ্ছে, শফিক সাহেব বলতেছেন যে এগুলি বিশাল ব্যাপার, রাষ্ট্রীয় এসে প্রত্যেকটাই মানে এভরি সিঙ্গেল এগুলো হচ্ছে তার পার্সোনাল ট্যুর। তারপরে দেশে বিদেশে দুর্বল অবস্থার কারণে তিনি বেকায়দায় আছেন, উনি উইক হয়ে যাচ্ছেন, এখন একমাত্র তাকে বাঁচাইতে পারে বিএনপি, সেজন্য বিএনপির দিকে ঝুঁকেছে। আমি এই পয়েন্টে নিয়ে আসি শামীম ভাই, আপনাকে তো আপনি অনেক বিজ্ঞ সাংবাদিক, আপনার কি মনে হয় এনসিপির মতো একটা দল, আতুর ঘরের একটা রাজনৈতিক দল, তাদের উপর ভরসা করে ইউনূস সাহেব কোনো সিদ্ধান্ত নিতে পারলে তিনি সাকসেস হবেন? আপনি কি বলেন এটা কখন? আপনি কি বলেন? প্রথম শুনেন, আপনি ভুলে গেছেন, ইউর মেমোরি ইজ ভেরি শর্ট। উনি বলছেন, শুনেন, উনি বলছেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা, এক। 2 নম্বর উনি বলছেন এই দেশকে বিনির্মাণ করতে পারে ছাত্ররাই। 3 নম্বর উনি সবসময় দল গঠনের ভাই, সেটা আপনাকে আমি একটু ইতিহাসের পূর্বের দিকে ফিরিয়ে দিই। আমাদের তো জাতীয় ইতিহাসের আন্দোলনে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন,
69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 2টি স্বৈরাচার বিরোধী আন্দোলন, মঈন ফখরুদ্দিন এরশাদের, প্রতিটি আন্দোলনে এদেশের ছাত্র সমাজরাই তো জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা পড়ালেখায় ফিরে চলে গেছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দল এরা গেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কেন যায়নি? দিস ইজ দ্য ফার্স্ট। কেন যায়? আপনাকে আমি বলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের ছাত্ররা, ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ব্যানারে তাদের মেধার মূল্যায়নের জন্য, কোটার জন্য আন্দোলনে গেছে। এই আন্দোলন একদম দল গঠন করতে গেল কেন? রাজনীতিতে কেন আসলো? আপনি তো আমাকে সমর্থন করতেছেন। না না, এই জন্য কেন আমি বলতেছি শুনেন, এই যে গেল না ওরা, এই যে 71-এর পরে কিংবা 90-র পরে যে ছাত্ররা ফিরে গেছে ইনস্টিটিউশনে, এইবার যে গেল না, এই জন্য দায়ী কে? এই জন্য তো দায়ী ইউনূস সাহেব না। এইবার যে তারা রাজনৈতিক দল খুললা ছাত্র সমাজের পক্ষ থেকে, সেটা তো তাদেরকে আপনি সময় দিবেন। তারা রাজনৈতিক দল খুলছে, তাদের মতামত, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ নিয়ে জনগণের কাছে যাবে। কতটুকু তারা গ্রহণ করছে জনগণ, সেটা তো নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। তাদের অবস্থান কতটুকু জনগণ। আপনি তো এনসিপি একটা রাজনৈতিক দল, এখন ছাত্র সমাজ আমাদের একটা বিরাট অর্জন, একটা অবস্থান। গত জুলাই বিপ্লবে আমাদের ছাত্র সমাজের নির্দলীয়ভাবে তারা অংশগ্রহণ করছে। সমস্ত ছাত্র সমাজ কি এনসিপি কে সমর্থন করে বাংলাদেশে? কখনো তারা করে না। একটা খণ্ডিত অংশ, সামান্য অংশ এনসিপি কে সমর্থন করছে ছাত্র। আমাদের বিশাল ছাত্র সমাজ রয়ে গেছে, তারা কিন্তু এটার সাথে সম্পৃক্ত না। মাহবুব যেটা বলার চেষ্টা বলেছেন, আমি বুঝেছি, সেটা হচ্ছে যে এনসিপির উপরে যে ভর এবং তার শক্তি নিয়ে যেভাবে সেখান থেকে সরে এসেছেন না। ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরেছেন এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপির বিশালত্ব এবং শক্তি সম্পর্কে জানতেন না ডক্টর ইউনূস সাহেব? তো উনি তো বুঝতে পেরেছেন, ওনার উপলব্ধি হয়েছে এত বড় একটা রাজনৈতিক দলকে যদি আমি প্রতিপক্ষ বানাই, রাষ্ট্র পরিচালনা করতে, যে এটা কখনো স্থিতিশীল বাংলাদেশ, এটা বুঝতে তার 10 মাস লেগেছে। অবশ্যই এখন সে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তাকে তো আমরা তো আগেই বলেছি, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে এনসিপি কে সমর্থন করছিলেন, এটা তো তার জায়গা থেকে এটা তখন আপনারা যতটা সমালোচনা করেছেন এখন আর করছেন না বা আমরা বিরোধিতা করছি কেন? উনি ওই পজিশনে থেকে একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিবে, আমরাও চাই না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিরপেক্ষ থাকবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যতটুকু সংস্কার হয়েছে, ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলো, এটা নিয়েই লেট দ্য ইলেকশন, ফিল্ডে ছেড়ে দেন আপনি নির্বাচন। আপনি পৃথিবীর ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রগুলোতে দেখেন, আপনি প্রত্যেকটি দেশে দেশে যত দীর্ঘায়িত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তত সংকট গভীর থেকে গভীর হয়েছে। বাংলাদেশেও সেটাও আজকে সেটাও দেখা যায়। আজকের যে এই সংকট বাংলাদেশে, আপনি কি আমরা খালি এইগুলো নির্বাচন নিয়ে চিন্তা করছি, সংস্কার নিয়ে চিন্তা করছি, আপনার যে মূল সমস্যা জনগণের যে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের স্থানীয় সরকার অবকাঠামো, আমাদের গুরুত্বপূর্ণ কৃষি, লাইভ স্টক সেক্টর গুরুত্বপূর্ণ, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। ক্ষুধা দারিদ্রতার মধ্যে আজকে 8.5 কোটি মানুষ, লক্ষ লক্ষ শ্রম শিশুরা আজকে বেকারহীন হয়ে গেছে, তার শিশু শ্রম রয়েছে। আমরা এই অংশটা, এই বহুবিধ চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলার, কর্মসংস্থানের চ্যালেঞ্জ, যে পরিমাণ টাকা এই 17 বছর বাংলাদেশ থেকে লুট হয়ে গেছে, 4,21,000 কুড়ি এই সরকার গতকালকে পত্রিকায় দেখলাম, আরো বেড়ে গেছে। তাহলে এসব জনস্বার্থ সম্পর্কিত বিষয়ে কথা না বলে আমরা কেন বেশি বেশি নির্বাচনের কথা বলছি? আপনি এই সংকট সমাধানে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে বলেন, সামাজিক বলেন, কর্মসংস্থান বলেন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটা সেক্টরে যে সংকট তৈরি হয়েছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুদৃঢ় করার জন্য নির্বাচন এবং নির্বাচিত সরকার সামনে সরকারের নির্বাচন ছাড়া নির্বাচন এটা বিকল্প কোনো পথ সামনে না। কেউ এটাকে বাধা দিয়ে রাখতে পারে। সেটি সবাই জনআকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা, মানুষের প্রত্যাশা। 17 বছর ভোট দিতে পারেনি, আপনি কেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন না? এটি হলো মানুষের সম্পৃক্তের সাথে জড়িত। আমরা আরেকটা বিরতি নিয়ে সংস্কার বিচার দীর্ঘায়িত করে আপনি এটাকে নির্বাচনকে বিলম্বিত করতে পারবেন না। জনগণের একটা সরকার করতে পারে কিনা, যেসব কৌশল এবং বিবৃতি শুনছি তাতে করে বিলম্বিত হওয়ার আশঙ্কার কথাই মাহবুব ভাই বলছিলেন। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও আপনাদেরকে সাথে পাবো। আবারও আমন্ত্রণ প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে, গ্লোবাল টেলিভিশন নিয়মিত আয়োজন। আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল এবং বিএনপি নেতা জনাব শামীমুর রহমান শামীম। মাহবুব ভাই, আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে এবং বিদেশে
দুর্বল হয়ে পড়েছেন, তার যে অবস্থান ছিল কিছুদিন আগেও বা আরও আগে, সেগুলো নেই বলেই তিনি এখন বিএনপির দিকে ঝুঁকেছেন, সারমর্ম বললে তাই দাঁড়ায়। তার মানে কি বিএনপির দিকে ঝুঁকে বিএনপির কথা শুনে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন দিয়ে তিনি দ্রুত প্রস্থান করতে চান? ব্যাপারটা কীরকম? না, ব্যাপারটা ওরকমও না। ব্যাপারটা হচ্ছে যে উনি পরিস্থিতি সামাল দিতে চাচ্ছেন, এবং মানে কতগুলি বিষয় তো ধরেন যে ইন্টারন্যাশনালি মারাত্মকভাবে দেখা হচ্ছে। যেমন আপনার খেয়াল আছে যে নিউ ইয়র্ক টাইমস বলছে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইত্যাদি, ললেসনেস একটা বড় ব্যাপার, হিউম্যান রাইট অ্যাবিউজ একটা বড় ব্যাপার ইত্যাদি, মব সৃষ্টি হচ্ছে ইত্যাদি। এখন বিএনপি যেহেতু একটা কনস্টিটিউশনাল পার্টি, একটা ডেমোক্রেটিক পার্টি, এটার কোনো এক্সট্রিমিজম বিএনপির মধ্যে নাই, কিন্তু স্ট্রেংথ আছে, শক্তিশালী, বাট আনকনস্টিটিউশনাল কিংবা আনডেমোক্রেটিক কিংবা মব টব এগুলো বিএনপি বাই অ্যান্ড লার্জ করে না। টুকটাক হয়, টুকটাক যে হয় না তা না। এই যে চিটাগাঙে মানে এক আওয়ামী লীগকে মেরে জামাত এবং ওখানকার স্থানীয় বিএনপির চ্যাংদোলা করে নিয়েছে, এটাও দেখছি। যাই হোক, ছোটো ছোটো হয় আর কি। তো এখন পরিস্থিতিকে শান্ত রাখতে গেলে বাংলাদেশে যদি মব দূর করতে হয়, তারপর ধরেন যে ইসলামিক টেরোরিজমকে যদি মানে ইন্টারন্যাশনালি যেটা দেখতেছে, সবাই যেটা দেখতেছে যে এইটাকে যদি চেক করতে হয়, তারপরে নানা রকম বিশৃঙ্খলা যদি চেক করতে হয়, তাহলে বিএনপিকে কাজে লাগাইতে হবে, এবং কাজে লাগালে সমাজে একটা মানে ভারসাম্য তৈরি হবে, যে ভারসাম্যতে তার ইমেজটা ফিরে আসতে পারে। এই যে এখন তো ললেসনেস, সরকার কেন বিএনপিকে এতদিন কাজে লাগায় নাই? হ্যাঁ, বিএনপিকে এতদিন কাজে লাগায় নাই কেন? কাজে লাগাইলে পারে হি ওয়াজ নট সো প্রফিটিক এনাফ টু ফোরসি ফিউচার। উনি ভবিষ্যৎ দেখতে পারেন নাই। হ্যাঁ, উনি তো নিজেকে খুব জ্ঞানী মনে করেন। উনি খুবই সাধারণ জিনিসগুলি, যেগুলি চায়ের টেবিলে ক্লিয়ার হয়, চায়ের টেবিলে সাধারণ মানুষ যেগুলি বুঝতে পারে, উনি সেগুলি বুঝেন নাই, অথবা বোঝার চেষ্টা করেন নাই, অথবা ওনাকে বুঝতে দেওয়া হয় নাই। না, অনেকে বলে আমরা ভাবছি বুঝেন নাই, বুঝতে দেওয়া হয় নাই, কিন্তু উনি এমন পর্যায়ে চিন্তা করেন যেটা আমরা ভাবতে পারি না। না, শুনেন, এখানে শুধু ইউনূস সাহেবকে আমরা এইভাবে দেখলে হবে না। এটা ওই ইউনূস সাহেবের যে রাজনীতিটা, এই রাজনীতিটার অনেক দূরবর্তী লিঙ্ক আছে। হ্যাঁ, আমি অত ডিটেলসে যাচ্ছি না। কথাটা হচ্ছে আপনি দেখেন কতগুলি কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, যে ললেসনেস যদি প্রিভেল করে, তাইলে এই গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট আনপপুলার হবে, যে কোনো গভর্নমেন্ট। মানুষ কিন্তু যদি না খাইতে পারে তাইলেও কিন্তু সেটা সহ্য করে, কিন্তু মানে মানুষ যদি অনিরাপদ মনে করে নিজেকে, তাইলে সেটা সহ্য করে না। তো এই যে 10 মাস ধরে বা 9 মাস ধরে, আমি 1 মাস বাদ দিলাম, গ্রেস দিলাম, 9 মাস ধরে যে মানুষ অনিরাপদ থাকলো, হ্যাঁ, এবং উনি কোনো মানে স্টেপ নিলেন না, এবং কোনো ক্ষেত্রে কোনো স্টেটমেন্টও দেন নাই, মানে মবের ব্যাপারে, বা যেমন ধরেন যে 32 নম্বর জন্য ভাঙা হইলো, এটা উনি এটা হয়ে গেল আর কি। হ্যাঁ, হয়ে গেল, এবং সরকারি বুলডোজার দিয়ে হয়ে গেল, ওনার কোনো বিকার নাই। হ্যাঁ, মানে এত যে ঘুরলো, এত যে মব হইল, আপনি দেখছেন যে আন্তরিকতাটুকু পর্যন্ত ছিল না। কারণ উনি কী পলিটিক্স করছেন উনি জানেন। হ্যাঁ, উনি জানেন, এবং উনি পার পেয়ে যাবেন এটাও মনে করছিলেন, কিন্তু এখন দেখতেছেন যে না, আর পার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর পার পাওয়া যাচ্ছে না। এখন ওনার এই যে এসব শুরু হয়েছে আর কি। প্রথম থেকে যদি উনি রুল অফ ল এস্টাবলিশ করতেন, ধরেন কি আমি যে কথাটা বলি, যে 5 তারিখে একটা বিজয় হয়েছে, বিশাল বিজয় হয়েছে, তাইলে আপনি নেক্সট 7 ডে সেলিব্রেশন করেন। সেলিব্রেশনে যদি হ্যাঁ কিছু ভাঙচুর, কিছু মারপিট হইতে পারে, এত বড় একটা পুঞ্জীভূত ক্ষোভ 16 বছরে, এটা হইতে পারে। তারপরে আপনি 15 অগাস্ট থেকে আপনি রুল অফ ল করেন, স্ট্যাবলিশ করেন। আপনাকে তো রাষ্ট্রটা চালাইতে হবে। যতদিন আপনি তো ধরে নিয়েছেন যে আপনি প্রলং করবেন। হ্যাঁ, কামাল ভাই, আপনারা আমি একটু মনে করে দিতে চাচ্ছি, আপনি শেখ হাসিনা যখন এই 16 বছর ক্ষমতায় ছিল, গণতন্ত্রকে হত্যা করে, মানবাধিকার হরণ করে, গুম খুম অত্যাচার নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে ছিল, ভোটার অধিকার হরণ করে মানুষ, তখন কি মূল্যবোধের অবক্ষয় হয়নি? না, সেটা যে আপনি যে বললেন গত 10 মাসে যেটা মূল্যবোধের অবক্ষয় হয়েছে, একটা বিপ্লবের পর
শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী প্রতিটা নেতারাই বলছেন যে 5 লক্ষ লোক মারা যাবে যদি শেখ হাসিনা সরকারের পতন হয়। আচ্ছা, সেটা কি হয়েছে? সেটা হয়নি। শুনেন, অতীত ঘেটে তো লাভ নেই। যে অন্যায় তারা করেছে রাষ্ট্রীয় ক্ষমতা একেবারে আগে অন্যায় হয়েছে বলে এখন অন্যায় এখন আমরা করতে চাই। শুনেন, আমি বলি এখনকার পরিস্থিতি নিয়ে বলছেন। অন্যায় 16 বছর যেহেতু অন্যায় বেশি হবেই, 16 বছর আর 10 মাস তো এক না, ভয়াবহ অন্যায় হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এই 10 মাসে যেটা হয়েছে, এই 10 মাসে রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, যেটার জন্য জিয়াউর রহমান আপনার দলের প্রেসিডেন্ট যুদ্ধ করছে, আপনার দলের প্রেসিডেন্ট যেটার জন্য যুদ্ধ করছে, রাষ্ট্রের সেই মৌলিক চরিত্র পাল্টানোর চেষ্টা হয়েছে। ইউনূস সাহেব সেটা প্রতিরোধ করতে যান নাই। কথা বলবেন না, আপনি বক্তৃতা অনেক বড় বড় দিতে পারবেন, 1 ঘন্টা ধরে আপনি যেভাবে কথা বলেন আপনি 1 ঘন্টা বক্তৃতা দিতে পারবেন, কিন্তু আমার কথা উত্তর দেন। আপনার প্রতিষ্ঠাতা যার জন্য যুদ্ধ করছে, যে যুদ্ধের জন্য উনি বীরত্তম পাইছে, সেই রাষ্ট্রের মৌলিক চরিত্রকে পরিবর্তনের চেষ্টা হয়েছে। শেখ হাসিনার আমলে এটা হয় নাই। শেখ হাসিনার কি হয়েছে? লুটপাট। শেখ হাসিনার আমলে কি হয়েছে? আপনাদের জেলে নিছে, আপনাদের উপর অত্যাচার করছে, গুম করছে, বলতে দেন আমাকে, এগুলি সব করছে, এগুলি ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের মৌলিক চরিত্র শেখ হাসিনার আমলে নষ্ট হয় নাই। এই 10 মাসে রাষ্ট্রের মৌলিক চরিত্র নষ্ট করার চেষ্টা হয়েছে এবং ইউনূস সাহেব সেটাকে প্রতিরোধ করেন নাই। আমাদের শুনেন, আমাদের কি, আমাদের অহংকারটা কি? আমাদের অহংকার কি? আমি কি চাই? আমি কোনো দল করতে চাই না। আমি চাই আমি একটা আধুনিক মানুষ হিসেবে বড় হব। আমি চাই আমার যে ইতিহাস, ঐতিহ্য, আমার সংস্কৃতি, এইটা নিয়ে আমি বড় হব। আমি চাই আমার বিজ্ঞান মনস্কতা নিয়ে আমি বড় হব। এই প্রত্যেকটা বেসিক জায়গায় আঘাত করা হয়েছে। এই প্রত্যেকটা বেসিক জায়গায় আমার আধুনিকতাকে আঘাত করা হয়েছে, আমার বিজ্ঞান মনস্কতাকে আঘাত করা হয়েছে, আমার ঐতিহ্যকে আঘাত করা হয়েছে, আমার ইতিহাসকে আঘাত করা হয়েছে, এবং ইউনূস সাহেব এগুলো এনজয় করছেন এবং আপনারা এগুলির প্রতিবাদ করেন নাই। এখন এসে আপনারা বলতেছেন যে রাষ্ট্র ঠিক করব, এই করব, সেই করব। না, এটা এখন বলতেছেন, আমরা সরকারের কাছ থেকে এটা 23 সালে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করেছেন। আজকে তো বিএনপির 31 দফা তো আজকের না, আজ থেকে 2.5 বছর আগে, 3 বছর আগে উনি। না, ওনার পয়েন্টটা হচ্ছে এই 10 মাসে এই অনাচারগুলোর ব্যাপারে আপনার অনাচারগুলো যেগুলো একটি বদরুদ্দিন ওমর সাহেব একজন বিজ্ঞ ব্যক্তিত্ব, উনি একটা লেখা লিখছে এটার উপরে, বিপ্লবের পৃথিবীর ইতিহাসে এমন রক্তাক্ত বিপ্লব ছাত্র জনতার অভ্যুত্থানে গত 200 বছরের ইতিহাসে মানুষ হয়নি। একসাথে 16 দিনে আপনি 2000 ছাত্রকে, জনতাকে হত্যা করেছেন। এই রক্তাক্ত বিপ্লবের পরে তো আওয়ামী লীগের নাম নিশানা উচ্চারণই করা উচিত না। পৃথিবীর ইতিহাসে দেখেন, যারা ফ্যাসিস্ট, খুনি, স্বৈরাচার, পতিত, তারা কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারেনি। এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে 5ই আগস্ট, আর দিল্লিতে তার দাফন হয়েছে। আপনি যে কথাগুলো আজকে বলছেন, একটা বিপ্লবের পর তো আওয়ামী লীগ আশঙ্কা করছিল 5 লাখ লোক মারা যাবে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল। আজকে কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের বিপ্লবের যেটা বলছেন, যে ঘটনাগুলো ঘটেছে উনি যে বলছে সরকারের ভূমিকা, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে তিনি নির্দেশনা দিয়েছেন, কেউ আইন হাতে তুলে দেবালা, জুলুম করবালা, তাহলে কি তিনি ওখানে থেকে নির্দেশনা দেন? আপনার দলকে দায়ী করছে হচ্ছে যে আপনারা কি করেছেন, কিন্তু উনি মূলত অ্যাকিউজ করছেন সরকারকে করছে যে অন্যরা সেটা করছে, সেটা তো আমরা দায়ী না। না, আপনাদের দায়ী, আমরা তো সেটা দায়ী না। আমরা তো একটা বিপ্লবের পর কিছু ঘটনা ঘটতেই পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দিয়েছে, লক্ষ লক্ষ সেগুলো অন্যায় মনে করে থাকলে আপনার দল প্রতিবাদ, আপনাদের থানা পাহারা দিয়েছে আমাদের নেতাকর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মন্দির, উপাসনালয়, প্যাগোডা, চার্চ পাহারা দিয়েছে নেতাকর্মীরা 24 ঘন্টা। যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, যাতে প্রাণহানি না হয়, সংঘাত না হয়, মানুষ যাতে জননিরাপত্তাহীন না হয়। এটা কি আপনারা দেখেন নাই 5ই জুলাই আগস্টের পরে? এটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় কঠোর নির্দেশনা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা পালন করেছে বলে বাংলাদেশ শান্ত রয়েছে। এত বড় বিপ্লবের পর আওয়ামী লীগের কোনো লোক ওইভাবে মারা গেছে? বলেন তো আপনি আমাকে বলেন। আওয়ামী লীগের তো 5 লাখ লোক মারা যাওয়া উচিত, যে অপরাধ তারা করেছে। আমরা শেষ করবো। শামীম ভাই অনেক ধন্যবাদ, মাহবুব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।